মনে করো এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে আই, আর আর একটা ধরো নিলাম আমি জাস্ট একটা স্টেটমেন্ট লিখলাম প্লাস প্লাস আই, রিমুভ। তাহলে ডান পাশে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে দিই যে কার কার মান দেখতে চাই, ধরো জে এর মান। তাহলে দুইটা যদি ডাটা টাইপ নেই তাহলে পার্সেন্ট দিয়ে দিতে হবে। এবার যদি খেয়াল করে দেখো, আয়ের মানটা কিন্তু আমাদের উল্লেখ করে দেওয়া নাই, আমি ইনিশিয়ালি উল্লেখ করে দিলাম। ধরো আমি 5 দিলাম, এখানে একটা নতুন নোটেশন কিন্তু চলে আসছে, খেয়াল করে দেখো, প্লাস প্লাস। এটা আগে পরে দুভাবেই দেওয়া যায়। এইটা তুমি চাইলে, দুইটার ভিতরে আবার বেশি কিছু পার্থক্য আছে সেটা আমরা পরে দেখবো। এখন আপাতত জাস্ট বলতেছি যে কোনো একটা অপারেন্ডের সাথে প্লাস প্লাস আই অথবা আই প্লাস প্লাস যদি দেওয়া থাকে তাহলে এই অপারেটরের নাম বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। এখন এটার মানে কি, এই দুইটার মানেটা হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। আয়ের মান আগে যা থাকবে তার থেকে যদি বর্ধিত করতে চাই তাহলে এই অপারেটরটা ব্যবহার করা হয়। তার মানে এই দুটা জিনিস একই জিনিস, দুটার ভিতরে পার্থক্য কি সেটা পরে আসছে, বাট এদের মিনিংগত দিক হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তাহলে এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে এই অপারেটর কত করে মান বাড়াতে পারে? 1 করে। কারণ প্লাস প্লাস আই বা আই প্লাস প্লাস এটার মিনিং হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তার মানে আয়ের মান ইনিশিয়ালি যা দেওয়া থাকবে তার থেকে 1 বাড়াবে। তাহলে সেম ভাবে যদি আমরা বলি যে মাইনাস মাইনাস আই অথবা আই মাইনাস, এই কথাটার মানে কি, আগেরটা যদি 1 বাড়াই তাহলে এটার মানে হচ্ছে 1 কমাবে। যদিও এটার ব্যবহার তোমাদের বইতে এরকম পরীক্ষায় আসে না, জাস্ট শিখায় রাখি যেন বুঝতে পারো। ইকুয়াল টু আই মাইনাস, তাহলে এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে ডিক্রিমেন্ট অপারেটরের কাজ হলো ইনিশিয়ালি মান যা দেওয়া থাকবে তার থেকে 1 কম, হচ্ছে কাহিনী। ওকে, তাহলে এইটার নাম আরেকটা বলা যায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের আরেকটার নাম হচ্ছে ইউনারি অপারেটর। অনেক সময় পরীক্ষায় 1 মার্কের দেয় যে ইউনারি অপারেটর কি, আসলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটাকেই ইউনারি অপারেটর বলা হয়। And বলতে পারো যে স্যার ইউনারি অপারেটর বিষয়টা কি বা কেন এটাকে ইউনারি বলা হলো। দেখো আমরা যদি একটা ইকুয়েশন যেমন এখানে লিখছি আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এখানে অপারেন্ডের সংখ্যা কতগুলো তুমি যদি খেয়াল করে দেখো যে আই একটা, এখানে আই একটা, এখানে ওয়ান একটা, তাহলে অপারেন্ড কতগুলো? অপারেন্ড মানে হলো ভেরিয়েবল অথবা কনস্ট্যান্টের সংখ্যা কতগুলো, তাহলে ডেফিনেটলি 3টা আছে এখানে। খেয়াল করে দেখো, 2টা আই একটা ওয়ান, তাহলে অপারেন্ডের সংখ্যা হলো 3টা। সেম ভাবে এখানেও 3টা, আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান। কিন্তু আমরা যদি বলি এই ইকুয়েশন অথবা এইখানে অপারেন্ডের সংখ্যা কয়টা, কয়টা করে আছে, এই লাইনটাতে কয়টা অপারেন্ড আছে, যেগুলো বক্স করলাম, এই আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, দেখো এইখানে অপারেন্ড কয়টা, এইখানে অপারেন্ড কয়টা? 3 না, আমি তো just বলতেছি এই লাইনে কয়টা অপারেন্ড। একটা না, শুধু আই আছে এই যে বক্সের মধ্যে, খেয়াল করো। মানে চলকের সংখ্যা কয়টা আছে? একটা আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর হলে সেখানে অপারেন্ডের সংখ্যা একটা থাকবে। আর যখন আই ইকুয়াল টু, ধরো তুমি আই প্লাস ওয়ান লিখলা, একই কাজ, কিন্তু অপারেন্ডের সংখ্যা 3টা লিখেছো। আবার এখানে প্লাস আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এখানে অ্যারিথমেটিক অপারেটর আছে, বাট প্লাস প্লাস বা মাইনাস মাইনাস ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর বলা হয়। আচ্ছা চলো, তাহলে এবার এই যে লাইনটা আমি লিখলাম, তাহলে আয়ের মান ইনিশিয়ালি কত দেওয়া আছে? ইনিশিয়ালি ডিক্লেয়ার করা আছে 5। তাহলে যখন তুমি এর ভিতরে মানটা রাখছো
আমি যখন প্রিন্ট আউট করবো তখন আয়ের মান কি 5 থেকে যাবে নাকি 1 বাড়বে? স্যার 1 বাড়বে। কারণ প্লাস প্লাস আই মানে আয়ের মান ইনিশিয়ালি যা দেওয়া থাকবে তার থেকে 1 বাড়বে। এখন প্রশ্ন হলো, তাহলে আমি তো দুইটা 1 জিনিস বাড়বে, জি স্যার। করতেছি, একটা হলো জে এর মান, তাহলে জে এর মানটা কত হবে? এটা ডিপেন্ড করবে যে প্লাস প্লাস নোটেশনটা কোন দিকে আছে। আমি বলছিলাম যে প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাস এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা আয়ের ক্ষেত্রে পরিলক্ষিত হবে না, জে এর মানের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। মানে যেমন আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই, এটার মানে হলো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তার মানে আয়ের মান ইনিশিয়ালি তুমি যা দিয়ে রাখবা তার থেকে 1 বাড়বে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সেটা তুমি প্লাস প্লাস আগে দিলেও আয়ের মান 1 হুম, বাড়বে, হ্যাঁ স্যার। আবার যদি আয়ের পরে প্লাস প্লাস দাও তাও আয়ের পরে মান। দেই তা। কিন্তু এর মান বাড়বে কি বাড়বে জি না, স্যার। এটা ডিপেন্ড করবে প্লাস প্লাস নোটেশনটা বাম পাশে আছে নাকি ডান পাশে আছে। যদি প্লাস প্লাস নোটেশনটা হুম। বাম পাশে থাকে তাহলে যেই চলকের ভিতরে আমরা নোটেশনটা রাখছি তার মানও 1 বাড়বে। আর যদি ডান পাশে থাকে তাহলে জে এর মানটা আয়ের ইনিশিয়ালি যে মানটা ডিক্লেয়ার করা ছিল সেইটা হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে চলো একবার প্রোগ্রামটা চালাইলে বুঝতে পারবা। আমরা কথা না বলে এটার আউটপুটটা দেখাই। আচ্ছা, তোমাকে বোঝানোর জন্য এখানে একটু বড় হাতের অক্ষরে লিখে দিই, তাহলে তুমি বুঝতে পারবা কোনটা কার মান। এই যে প্রোগ্রামটা চালাচ্ছি, দেখো। জি স্যার। দেখো তো কি দেখতে পাচ্ছ, আউটপুটটা কি দেখা যাচ্ছে? আমি বৃষ্টি না আসি। স্যার। এখন দেখো আয়ের মান কত দেখতে হ্যাঁ স্যার, পাচ্ছ? দেখা যাচ্ছে। আয়ের মান কত বলো? স্যার, আর মাংসের 6 দেওয়া আছে। এর মানে মান প্রসেস আমি এখানে স্যার 7 দেওয়া হচ্ছে এখন। না, আর যে মান, এর মান এই না মান তো এটা, তুমি আবার ভুল করো না, এটা তো সফটওয়্যার থেকে আসছে। এই যে তোমার আউটপুটটা হলো যে এইটুকু আসছে প্রোগ্রাম থেকে, এগুলো সফটওয়্যার জেনারেট করছে, এগুলোর দিকে তাকায় না। এটা হ্যাঁ, প্রোগ্রামের আউটপুট আসতে কত সময় লাগছে সেগুলো। হ্যাঁ স্যার। বলো তাহলে আয় এবং জে এর মান হুম, কত দেখতে বুঝতে পাচ্ছি? পারছি স্যার। আর মানও 6, জের মানও 6। তাহলে আমরা তো এটাই বলছিলাম যে যার সাথে প্লাস প্লাস থাকবে তার মান অবশ্যই 1 বাড়বে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমি যদি দেখো প্লাস প্লাসটা যদি আয়ের হ্যাঁ, পরে দিতাম তাও আয়ের মান 1 বাড়তো। জে এর মান এখানে যেরকম 6 হয়ে গেছে, আমি জি। যখন একটু পরে দেখো আরেকটা প্রোগ্রাম করে দেখাই 6। সেখানে কত আছে, তাইলে তুমি বুঝতে পারবা। আমি এখন নোটেশনটা কিছুই করলাম না, জাস্ট শুধু প্লাস প্লাসটা আচ্ছা। পরে দিলাম। এখন আমি যদি প্রোগ্রামটা চালাই তাহলে কি ঘটনা ঘটবে দেখো। জি স্যার। দেখো তো এবার আগের থেকে পার্থক্যটা কি দেখতে পাচ্ছ? কি পার্থক্য দেখতে পাচ্ছ বলো? হ্যাঁ স্যার, কমে গেছে মনে হচ্ছে। না, 5 স্যার। আর মান স্যার 1 স্যার বেড়েছে, বাট স্যার জের মান স্যার 5 স্যার আছে। হ্যাঁ, তার মানে মানে 5 হচ্ছে দেওয়া হয়েছে আয়ে, ইনপুট। যদি তুমি প্লাস প্লাস নোটেশনটা ডান দিকে দাও তাহলে যার ভিতরে মানটা জমা রাখতেছি এর ভিতর, জি স্যার। এইটার মান কোনো চেঞ্জ হবে না। জের ইনিশিয়াল ভ্যালু হ্যাঁ, যা ছিল, মানে আয়ের ইনিশিয়াল ভ্যালু যা ছিল জের মান সেটা হবে। সেটাই হবে। আর যদি প্লাস প্লাসটা বাম দিকে দিই তাহলে আয়ের মান জি। বেড়ে যত হবে জের মান বেড়ে ততই হবে। বুঝতে পারছো? এইটুকুই হলো হুম। পার্থক্য। এই জি জন্য স্যার। এই জি স্যার। প্লাস প্লাস আইটাকে বলা হয় প্রিফিক্স ইনক্রিমেন্ট। আর যদি তুমি আই প্লাস প্লাস দাও মানে পরে ইনক্রিমেন্ট হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় হ্যাঁ। পোস্টফিক্স ইনক্রিমেন্ট। তাহলে এই দুটাকে ডাকা ও, হয় হলো, একটা হলো প্রিফিক্স ইনক্রিমেন্ট আর একটা হলো পোস্টফিক্স ইনক্রিমেন্ট। সেম ভাবে যদি মাইনাস মাইনাস জি থাকতো জি। তাহলে বলতাম প্রিফিক্স ডিক্রিমেন্ট আর হলো পোস্টফিক্স ডিক্রিমেন্ট। তো যদি আসলে তোমার প্রিফিক্স ইনক্রিমেন্ট হয় তাহলে আই এবং জে এর মান সমান হবে। তার মানে আয়ের মান বেড়ে যত হ্যাঁ। হবে জে এর মানও তত হবে, যদি প্রিফিক্স ইনক্রিমেন্ট দেওয়া থাকে, মানে প্লাস প্লাস নোটেশনটা যদি বাম পাশে থাকে। আর যদি ডান পাশে থাকে হুম। তাহলে আয়ের মান বাড়বে ঠিকই, কারণ ওটার সাথে তো প্লাস প্লাস আছে, ওই যেই অপারেন্ডের সাথে থাকবে তার মান 1 বাড়বে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বাট যদি
যার ভিতরে জমা হ্যাঁ রাখছি তার মান বাড়বে নাকি এর আগের মানই থেকে যাবে, এটা ডিপেন্ড করবে আমি প্লাস প্লাসটা বাম দিকে দিয়েছি নাকি ডান দিকে দিয়েছি। যদি এর মানটা মানে যার ভিতরে এর মানটা জমা রাখতেছি তার মানও বাড়াইতে চাই, তাহলে প্লাস প্লাস নোটেশনটা বাম দিকে দিতে হবে। তাহলে আশা করা যায় এটা বুঝতে পারছো। তাহলে এখন তো যদি আচ্ছা ডিক্রিমেন্ট দেই তাহলে কেমন হবে, চলো যদি ডিক্রিমেন্টটা দেই একই কাহিনী। মনে করো আমি এখানে জি মাইনাস মাইনাস দিই, এইখানে যদি আমরা মাইনাস মাইনাস দেই, বলো এটার মান কি হতে পারে? এটার মান স্যার যে স্যার এখানে স্যার জে এর মান স্যার 5 থাকবে আর স্যার এর মান স্যার 4 হয়ে যাবে। রাইট। তাহলে এখন যদি আমরা এখানে দেখি, দেখো এর মান কিন্তু 4 হয়ে গেছে কিন্তু জে এর মান 5 হয়েছে, দেখতে পাইছো? শেয়ার দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা, জি স্যার। তাহলে হ্যাঁ এখন হ্যাঁ স্যার যদি আবার ঠিক আছে। আমরা এই মাইনাস মাইনাস নোটেশনটা যদি বাম দিকে দিতাম, এই দিকে না দিয়ে, তাহলে কেমন হওয়ার কথা? 6 হয়ে যাবে। দুটাই 6 সমান 6 সমান হবে। না 6 দিয়ে বলি 4 4 চার 4 চার 4 হবে। এই যে দেখো এবার হ্যাঁ চার হ্যাঁ চার হবে। বুঝছো? জি স্যার। হ্যাঁ স্যার 4 এখন তুমি বলতে পারো যে স্যার এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটা হঠাৎ করে শিখালেন কেন? মনে করো তোমাকে আমি বললাম যে 5টা চলকের মান প্রিন্ট করো, তাহলে তুমি 5টা চলক নিলা, মনে করো যে এ বি সি ডি ই এফ, একটা ভ্যালু আমি প্রিন্ট করলাম অথবা ডাটা ইনপুট করলাম। কিন্তু আমি যদি তোমাকে বলি 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তুমি প্রিন্ট করো, তাহলে তোমার 100টা চলক ব্যবহার করলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। তখন জি প্রোগ্রামে স্যার। আমরা লুপিং নামে একটা টপিক ব্যবহার করব। তখন আমি ভেরিয়েবল কম ইউজ করব, কিন্তু ওই টেকনিক দিয়ে আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাটা যখন তুমি সিরিয়ালি প্রিন্ট করবা, তখন এর মান আমি হ্যাঁ যদি এই নোটেশনটা ব্যবহার করে দিই প্লাস প্লাস, তাহলে প্রত্যেকবার কি হবে ওইটার মান এক 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 করে অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তার মানে কোনো একটা চলকের জি মান স্যার। সিরিয়ালি বাড়াতে যাব বা কমাতে যাব তখন এই অপারেটরটা ব্যবহার করা হয়। কিন্তু এই অপারেটরের একটা জায়গায় লিমিটেশন আছে। মনে করো আমি বললাম 1, পরের ভ্যালু 2, তারপরের ভ্যালু 3, এরকম ভাবে 100 পর্যন্ত আমি প্রিন্ট করব। তাহলে এই অপারেটর দিয়ে তুমি করতে পারবা। অথবা উল্টো করে যদি চিন্তা করো যে 100 আছে, তারপরের ভ্যালু 99 হবে, এরপরে 98 হবে, এটা তুমি ডিক্রিমেন্ট দিয়ে করতে জি পারবা। কিন্তু আমি যদি তোমাকে এরকম একটা ধারা দিয়ে সংখ্যা প্রিন্ট করতে বলি 10, 20, 30, তাহলে কিন্তু তুমি ওটা দিয়ে করতে পারবা না। কেন পারবা না? কারণ এই অপারেটরের কাজ হলো 1 করে বাড়ানো অথবা 1 করে কমানো। এই নোটেশনটা তাই মিন করে। এটা চাইলে আমি হ্যাঁ যদি মনে করি যেমন এখানে পার্থক্য কত হচ্ছে, 10 করে হচ্ছে, তুমি চাইলে কিন্তু ওটা দিয়ে 10 করে বাড়াতে পারবা না। ওর ক্ষমতা হলো 1 হ্যাঁ করে সেটাই। বাড়ানো অথবা 1 করে কমানো। এক সেই করে ক্ষেত্রে কমানো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ইকুয়েশনটা ওইভাবে না লিখে, মনে করো এইভাবে যদি লিখো তাইলে কিন্তু আবার কাজ করবে। তবে I = যত করে বাড়তেছে, মনে করো 10 করে বাড়তেছে, তখন আমি এটা লিখবো। ও আচ্ছা আচ্ছা। I = I+10, তখন আমি ম্যানুয়ালি বলে 10 দিচ্ছি। হ্যাঁ, ম্যানুয়ালি বলে দিচ্ছি যে এর মান জি 10 করে বাড়বে বা 2 করে বাড়বে বা 5 করে বাড়বে। ওই অপারেটরটা তখন ব্যবহার করা যাবে না। এখন তাহলে তুমি কোশ্চেন করতে পারো যে যদি সেটা 1 করেই বাড়াতে বা কমাতে পারে, তাহলে এই অপারেটরটা কম্পিউটার সায়েন্সের দরকারটা কি ছিল? সে তো 2, 4, 5 করে বাড়াতে পারছে না। দরকারটা এই জন্যই ছিল, অনেক প্রোগ্রাম আছে যেখানে আসলে 1 করে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করার দরকার হয়। যেমন তুমি যদি চিন্তা করো যে একটা ক্লাসে স্টুডেন্টের রোল নাম্বার গুলো কেমন হয়, সচরাচর কিন্তু 1 করেই বাড়ে। কে টিসি নিয়ে গেল সেটা চিন্তা করো না, তুমি যদি মনে করো ডাটাগুলো সিরিয়ালি রাখা হয়। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে হ্যাঁ এমপ্লয়ার হ্যাঁ সিরিয়ালি রাখতেছে, হয়তো সে চলে গেল আরেকজন এসে জয়েন করলো, বাট অনেক জায়গাতেই ডাটা কি আমাদের সিরিয়ালে রাখার দরকার হয়। তো সেই জায়গাগুলোতে সফটওয়্যার বানাতে গেলে আমরা এই অপারেন্ড ব্যবহার করতে পারি। এন্ড তুমি বলতে পারো স্যার আমি তো সেই কাজটা করতে I = I+1ও ব্যবহার করতে পারি, তাইলে তো আমার এটা দরকার নাই। এইবার একটু ভালোভাবে চিন্তা করো যে আমাদের এই প্রোগ্রামটা যখন মেশিন ভাষায় ট্রান্সলেট করবে, কম্পাইলার করবে, রাইট অর রং, যখন ট্রান্সলেট করবে একটা কম্পাইলার করবে। কারণ আমরা যে ভাষায় কোড লিখতেছি
হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এইটা তো আর মেশিন বুঝে না। তার মানে এই প্রোগ্রামটা তো তখনই কাজ করবে যখন এটা মেশিন ভাষায় রূপান্তরিত হবে। তাহলে এবার একটা জিনিস চিন্তা করো যে একই স্টেটমেন্ট আমি দুইবার লিখতেছি, খেয়াল করো। একটা লিখতেছি আই প্লাস প্লাস, আর এই জিনিসটাকে তুমি লিখতেছো ধরো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তাহলে উপরেরটাতে অপারেন্ডের সংখ্যা কত আর নিচেরটাতে অপারেন্ডের সংখ্যা কত এটা বল। এটাতে কয়টা আর এটাতে কয়টা, মানে চলকের সংখ্যা কয়টা তাই উপরটা বল। একটা হবে না উপরেরটাতে একটা, আর এখানে চলক আর ধ্রুবক মিলে কয়টা আছে? স্যার? তিনটা আছে। তিনটা আছে। তাহলে তিনটা বলো কম্পাইলার এটাকে মেশিন ভাষায় রূপান্তর করতে কোনটাতে বেশি সময় নেবে, আই প্লাস প্লাস না আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান? স্যার, ওই যে আই সমান সমান আই প্লাস ওয়ান। এটাতে সময় কিন্তু বেশি নেবে, কিন্তু যখন আমি আই প্লাস হ্যাঁ, প্লাস লিখবো তখন সেইটা মেশিন ভাষায় ট্রান্সলেট করতে তার সময় কম লাগবে। তার মানে একটা কম লাগবে। প্রোগ্রামে অপারেন্ডের সংখ্যা যত রিডিউস করতে পারবা টাইম কমপ্লেক্সিটি তত কমবে, আর যত কমতে অপারেন্ডের থাকবে সংখ্যা বেশি। বাড়াবা তত কিন্তু এটা টাইম কমপ্লেক্সিটি বাড়বে। তাহলে যখন প্রোগ্রামিং কন্টেস্ট করে তখন একই প্রোগ্রাম তো অনেকেই সলভ করে, সবাই তো ফার্স্ট হয় না। তখন যারা হ্যাঁ, বিচারক থাকে অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিতরে এইটা একটা ক্রাইটেরিয়া থাকে যে তার প্রোগ্রামটা এক্সিকিউট হতে আসলে কত সময় লাগতেছে। জি তাহলে স্যার। একই প্রোগ্রাম দুইটা গ্রুপ ধরো সলভ করলো, কেউ হয়তো ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে করলো, অন্য কেউ হয়তো অ্যাসাইনমেন্ট বা হুম, অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করে সলভ করলো। তাহলে তার থেকে যে ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করলো তার প্রোগ্রামের কিন্তু টাইম কমপ্লেক্সিটি কমে আসবে। হ্যাঁ, তো এই জায়গাগুলোর জি জন্য স্যার, স্যার। স্পেসিফিক কিছু কাজের জন্য স্পেসিফিক অপারেটরটা আসলে বানানো। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত স্টপ রেখে এখন আমাদের মূল প্রোগ্রামে চলে যাই। আজকে যে টপিকটা পড়াবো সেটা বুঝতেই আসলে এটা লাগবে, এই জন্যই পড়ালাম। হ্যাঁ, আজকের জি, টপিকটা জি মূলত স্যার, বুঝতে আমাদের পারছি। হচ্ছে লুপিং। এবার চলো লুপ বিষয়টা কি, এগুলো স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, আমি এগুলো পরে দিয়ে দিব। দেখো আগে, ঠিক আছে। এখানে লুপিং এর দুইটা সংজ্ঞা দেওয়া আছে। আমি যদি আমার মতো করে বলি যে প্রোগ্রামে অনেক সময় দেখা গেল যে একটা সেম কাজ তুমি বারবার করতেছো, এরকম ব্যাপারটাকে জি আসলে স্যার। লুপিং বা লুপ বলা হয়। মানে বিষয়টা কি, আমি যদি তোমাকে বলি যে তুমি এমন একটা প্রোগ্রাম করো যে প্রোগ্রামটা 1 থেকে 100 পর্যন্ত সিরিয়ালি সংখ্যা প্রিন্ট করবে। আমার প্রোগ্রামটা প্রথমে 1 প্রিন্ট করতেছে, তারপরে 2 প্রিন্ট করতেছে, তারপরে 3 প্রিন্ট করতেছে, এইভাবে আপ টু সে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতেছে। সে কি ভিন্ন কাজ করতেছে নাকি একই ক্যাটাগরির কাজ করতেছে? এমন না যে স্যার, একটা প্রোগ্রাম তোমার একইবার কখনো জোড় সংখ্যা প্রিন্ট একইবার। করতেছে বিজোড় করতেছে, এরকম না। সে কাজ করতেছে ধরো একই ধরনের কাজ, কি করতেছে জি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো সিরিয়ালি প্রিন্ট করতেছে। অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, একটা প্রোগ্রাম ডিজাইন করা হলো যে প্রোগ্রামটা 1 থেকে 100-র ভিতর যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো প্রিন্ট করতেছে, অথবা বিজোড় সংখ্যা আছে সেগুলো প্রিন্ট করতেছে। তার মানে কাজটা কিন্তু আমি হুম, এক ধরনের করতেছি, এমন না যে আমি যেখানে জোড় বিজোড়ের সংখ্যা প্রিন্ট করতেছি এর ভিতরে ধরো ফ্যাক্টোরিয়াল নাম্বার নির্ণয় করতেছি, বিষয়টা এরকম করছি না। তার মানে প্রোগ্রামে যখন সার্টেইন একটা কাজ তুমি করাবা বারবার একই ধরনের কাজ, তখন আসলে সেখানে লুপ বা লুপিং ব্যবহার করা হয়। এটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবা। তার থেকে আমি জেনারেল একটা এক্সাম্পল দিই বোঝানোর জন্য। যেমন আমাদের কলেজে দেখবা যে একটা সার্কেল বানানো হলো, এই যে আটা দিয়ে দৌড় প্রতিযোগিতার জন্য বানাই না, এখানে একটা ধরো একটা দাগ দেওয়া হচ্ছে, এখান থেকে ধরো যারা দৌড়বিদ আছে তারা দৌড় শুরু করলো। জি। মনে করো এখানে তোমরা বসে আছো, এর ভিতরে তোমরা বসে আছো দৌড় দেখার জন্য, তোমার বন্ধুরা দৌড় দিচ্ছে, এখানে ভিতরে অনেকগুলো দর্শক বসে আছে আর আটা দিয়ে মনে করো এই যে চারিদিকে সার্কেল বানাইছে, এর মধ্যে দিয়ে তারা দৌড়াবে। হ্যাঁ, তোমার এই বন্ধু হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে আসতেছে, তুমি এখানে বসে আছো, তুমি বলতেছো কিরে দোস্ত কি করতেছিস? ও বলতেছে যে দৌড়াচ্ছি। সে 1 পাক দিল, দিয়ে আবার যখন এখানে আসছে কি করতেছি, ও বলতেছে দৌড়াচ্ছি। তার মানে তোমার বন্ধুটার রিপ্লে কিন্তু বারবার একই হচ্ছে যে আমি দৌড়ের কাজ করতেছি, সে কিন্তু ভিন্ন কাজ করছে না। তাহলে দেখো হ্যাঁ, তো বারবার কি করতেছে, একটা সার্টেন পয়েন্ট থেকে দৌড়ায় আবার ওখানে যাচ্ছে, যে আবার ঘুরতেছে, তার মানে একটা নির্দিষ্ট সময় ধরে বারবার সে একই কাজ করতেছে।
তো প্রোগ্রামে যখন আসলে জি স্যার। একটা কাজ বারবার করার প্রয়োজন হবে তখন আমরা প্রোগ্রামের ক্ষেত্রে এই লুপিংটা ব্যবহার করি। তাহলে আমরা যদি নরমালি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করি তাহলে আরো বেশি সুন্দর হবে। তো এই লুপিং এর কাজ করার জন্য প্রোগ্রামে ৩ টে জিনিস আছে। একটা হলো ফর লুপ, একটা হোয়াইল লুপ আর আরেকটা হলো ডু হোয়াইল লুপ। মানে এগুলো দিয়েই আমি একই ধরনের কাজগুলো করাবো। তো এগুলোর আবার কিছু স্ট্রাকচার আছে। ১ম এ একটা নরমাল স্টেটমেন্ট শেখাই, চলো ফর লুপটা শিখাই। ফর লুপের স্ট্রাকচার দেখো দেওয়া আছে যে এটা কিন্তু ফিক্সড, এটা আমার তৈরি না। ফরের ভিতরে দেখো দেওয়া আছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটর আর এর ভিতরে প্রোগ্রামের প্রয়োজন অনুসারে বিভিন্ন লাইন আসবে। তাহলে আমি একটা উদাহরণ দিই। মনে করো যে ১ থেকে ৫ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে চাই। একটা প্রোগ্রাম আমি তৈরি করব যে প্রোগ্রামটা মনে করো ১ থেকে কত পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবে? ৫ পর্যন্ত। ১, ২, ৩, ৪, ৫ এরকম আছে। বলো এই প্রোগ্রামটা প্রিন্ট করবে ১ থেকে ৫ পর্যন্ত সংখ্যা। তাহলে ১ম সংখ্যাটা কত? ১ম সংখ্যাটা ওয়ান। 1। তো ইনিশিয়ালাইজেশন বলতে যেটা বোঝায় যে একটা প্রোগ্রামে শুরুর ভ্যালুটা আসলে কত। মনে করো আমি একটা চলক ডিক্লেয়ার করলাম i, সেখানে আমি বলে দিব যে প্রথম যে ভ্যালুটা প্রিন্ট করবে সেটা হচ্ছে 1। বুঝছো না বুঝো নাই? এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। এমনও হইতে পারতো যে আমি ও ১০ থেকে আচ্ছা, আচ্ছা। সংখ্যা প্রিন্ট করা শুরু করব। হ্যাঁ? ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। জি। তাহলে আমি i equal to 1 না দিয়ে তখন দিতাম হলো 10। ইনিশিয়ালাইজেশন মানে হুম হলো হুম। প্রোগ্রাম শুরুতে কোন ভ্যালুটা প্রিন্ট করবে। এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। আচ্ছা। এখন আসো এরপরে স্ট্রাকচারে কিন্তু একটা সেমিকোলন আছে, হ্যাঁ? এরপরে আসে হচ্ছে কন্ডিশন। কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে? ১ থেকে স্যার ওই যে ১ থেকে হ্যাঁ, ৫ পর্যন্ত। ওই শর্ত দেয়া ৫ এর পাঁচ। থেকে ছোট না স্যার কিন্তু হ্যাঁ। ৫ পর্যন্ত। তো প্রোগ্রামে আমরা এই জিনিসটাকে তো এইভাবে লিখতে পারি, এটা তো জানো। 1 লেস দ্যান ইকুয়াল 5 এইভাবে লিখতে হয়। আর যেহেতু 1 দিলে খারাপ লাগবে, আমরা যেহেতু ডিক্লেয়ার করে দিছি i equal to 1, তখন আমরা এইভাবে দিতে পারি। i less than equal 5। তার মানে আমি বলতে চাচ্ছি কন্ডিশনের পরে এইভাবে লিখতে হবে i less than equal 5। এটাকে বলা হয় কন্ডিশন। মানে শর্তটা বলে দিলাম যে সে যে 1 থেকে প্রিন্ট করবে কত দূর পর্যন্ত প্রিন্ট করবে? আজীবন প্রিন্ট করবে? না, ওর টার্মিনেটিং পয়েন্টটা তো বলে দিতে হবে। কারণ আমি বলে দিলাম i less হ্যাঁ। than equal 5। এখন বলো যে যে সংখ্যাগুলো প্রিন্ট করতেছে ১ থেকে ৫ পর্যন্ত, এই সংখ্যাগুলোর ভিতর পার্থক্য কত? কত করে পার্থক্য? মনে করো ১, ওয়ান করে। 1 করে পার্থক্য। এই জিনিসটাকে তুমি কিভাবে লিখতে পারো একটু আগে কিন্তু শিখাইছি। তুমি i প্লাস প্লাস লিখতে পারো অথবা তুমি প্লাস প্লাস i লিখতে পারো, প্লাস প্লাস i লিখতে পারো অথবা আরেকভাবে লেখা শিখাইছি। সেটা হচ্ছে i equal to i plus 1। এগুলো যখন বুঝবো তখন প্রোগ্রাম আসলে মজার। তুমি তোমার মতো করে ডিক্লেয়ার করবা। পরীক্ষায় উদ্দীপকে কি দেওয়া আছে না আছে এটা কোনো ব্যাপার না। তুমি তোমার মতো করে তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো। এইটাকে আরেকভাবে লিখা যায় সেটা আমি তোমাকে পরে শিখাবো কোনো একটা প্রোগ্রাম শেখানোর সময়। এখন জাস্ট একটু বলে জি রাখি স্যার। যে এই কমান্ডটাকে আরেকভাবে লিখা যায় সেটা হচ্ছে i প্লাস ইকুয়াল টু 1। বুঝছো? এইভাবেও লেখা যায়। এই কথাটার মানেও এটা i ইকুয়াল ও টু i আচ্ছা, প্লাস আচ্ছা। 1। বাট এইটার অপারেটরের নামটা আলাদা, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা আপাতত ওটা এখনো হুম হুম। শিখি। হ্যাঁ? বাট অনেক সময় বহুপদী এমসিকিউ দেয় যে নিচের কোন জিনিসগুলো একই রকম মিনিং নির্দেশ করে। তার মানে প্লাস প্লাস i প্লাস প্লাস, i ইকুয়াল টু i প্লাস 1, i প্লাস সমান ইকুয়াল টু 1। এই ৪টা জিনিস হ্যাঁ আসলে হ্যাঁ। একই জিনিস। হ্যাঁ? তুমি কিভাবে ডিক্লেয়ার করবা এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে। তো প্র্যাকটিক্যালি বোঝানোর আগে চলো থিওরিটিক্যালি একটু বোঝাই যে ফর লুপটা কিভাবে কাজ করে। আমি একটা উদাহরণ দেই। মনে করো আমার প্রোগ্রামটা এখানে বলে দেওয়া আছে যে ১ থেকে ৫ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব। আমি চাইলে ১০০ পর্যন্তও দেখাতে পারি, বাট ৫ পর্যন্ত বুঝলে বাকি কাজগুলো তো সেম ভাবে হবে। আমি ১০০ পর্যন্ত হলে তো আমাকে ১০০ বার জিনিসটা তোমাকে বুঝাইতে হবে যে কিভাবে ভিতরে কাজ করতে হবে। হ্যাঁ? তো হ্যাঁ হ্যাঁ। আমরা যে কাজটা করলাম ছোট একটা উদাহরণ দিলাম যে ১ থেকে ৫ পর্যন্ত একটা সংখ্যা জি প্রিন্ট জি। করব।
তো আমি ধরো এইরকম প্রোগ্রাম লিখলাম, আই ইন্টিজার আই, এরপরে ফর আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল 5, আই ইকুয়াল টু আই প্লাস 1। দেখো তো এই পর্যন্ত বিষয়টা বুঝতে পারছো কিনা? জি এটা স্যার, একটু আগেই শিখালাম আমি যে ফলো লুপের ভিতরে এইভাবে ডিজাইন করতে হয়। এখন দেখো এইখানে আমি লিখলাম হ্যাঁ প্রিন্ট পার্সেন্ট আই, তাহলে আই এর কাজ হলো ডাটাগুলো সে প্রিন্ট করবে, এই জন্য একটা ভেরিয়েবল শুধু আই আমি ডিক্লেয়ার করেছি। তাহলে কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে? আয়ের মান ইনিশিয়ালি বলে দেওয়া আছে 1, 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে? 5 পর্যন্ত। তো একের পরে কোন সংখ্যাটা প্রিন্ট করবে সেটা আবার বলে দেওয়া আছে যে আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে এক এক করে বাড়াবে আর প্রিন্ট করবে। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে রাখি যে হ্যাঁ ফর লুপের ক্ষেত্রে যেটাকে আমরা ইনিশিয়ালাইজেশন বললাম বা ইনিশিয়াল ভ্যালু বলতেছি, এইটার কাজ প্রোগ্রামে একবার ঘটবে। কয়বার ঘটবে? একবার, অনলি ওয়ান। তার মানে প্রোগ্রামে একবার। তুমি যে কোনো লুপে ইনিশিয়ালাইজেশন হিসাবে যেটা ডিক্লেয়ার করবা, এইটার কাজ একবারই ঘটবে। এরপরে এই ডাটার আর কাজ নেই, আই ইকুয়াল টু 1 এর আর কাজ নেই, শুধু এর শুরু করে দিবে। আর বাড়তে থাকবে কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ফলস না হবে, আই লেস দ্যান ইকুয়াল 5। আর এইটার কাজ হবে প্রোগ্রামে সবার শেষে। মনে করো একটা ভ্যালু নিয়ে শুরু হলো, কন্ডিশন চেক করলো, এরপর সেই ভ্যালুটা প্রিন্ট করার পরে আবার যখন নতুন করে বাড়াতে যাবে তখন সে এখানে যাবে। চলো আমি বিষয়টা উদাহরণ দিয়ে একটু হ্যাঁ বুঝি। স্যার। মনে করো আমি এখানে একটা মান নিলাম 1, যেহেতু দেওয়াই আছে ইনিশিয়ালি 1, বলো এই কন্ডিশনটা ট্রু না ফলস? কোয়েশ্চেন দেখছেন, দেখছেন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? যাচ্ছে তো, এই যে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, just চোখ পড়ছে না, এই যে এখানে দেওয়া আছে, এই যে আমি ধরো আয়ের ঠিক একটা আছে। মান নিলাম, কোন আচ্ছা, জায়গায় হ্যাঁ এই যে 1 আছে, এই মানটাই ওখানে গেল, ঠিক আছে? যে কন্ডিশন চেক জি করতে জি জি। যে 1 লেস দ্যান ইকুয়াল 5, এই কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস? যে ট্রু তো, কন্ডিশনটা অবশ্যই ট্রু। তাহলে এইটাকে কি ট্রু বলা হবে, হয় ট্রু। জানো? এইটাকে বলা হয় লুপ অফ দা বডি। এইটার ভিতরে কন্ডিশনাল ভ্যালুগুলো তখনই আসবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়। যতক্ষণ পর্যন্ত ট্রু হবে, কন্ডিশন আচ্ছা ট্রু আচ্ছা। না হবে এটার ভিতরে ঢুকবে না। এটাকে বলা হয় লুপ অফ দা বডি, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা আছে এটাকে বলা হয় লুপ অফ দা বডি। লুপ অফ দা বডির ভিতরে ভ্যালু বলবি। তখনই ঢুকবে উপরের কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে দেখে যে হ্যাঁ কন্ডিশন ট্রু, তাহলে এর ভিতরে ঢুকবে। তাহলে 1 জি স্যার। লেস দ্যান ইকুয়াল 5 কন্ডিশনটা ট্রু। অনেক স্টুডেন্ট ভুল করে যে কাজটা করে, এখন এই মানটা এখানে নিয়ে চলে যায় মান 1 বাড়ায়। আমি কিন্তু বলছি এটার কাজ সবার শেষে হবে, এখন কিন্তু না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে যখন কন্ডিশনটা হ্যাঁ ট্রু স্যার। হবে তখন সে এসে ভ্যালুটা আগে প্রিন্ট করবে, যে এখানে আসবে, এখানে এসে 1টা প্রিন্ট করবে। এইবার কি হবে দেখো, আমি বলছিলাম যে ইনিশিয়ালাইজেশনের কাজ প্রোগ্রামে কিন্তু একবার ঘটবে। ওই যে আই ইকুয়াল টু 1 নিয়ে যে কাজটা করছে ওটার আর কোনো কাজ নাই, এখন সে 1 ভ্যালুটা অলরেডি প্রিন্ট করে ফেলছে। এখন কি হবে দেখো, প্রিন্ট করে ফেলছি। এই 1টা এখানে যাবে, যে এটার মান 1 বাড়াবে। তাহলে যে ভ্যালুটা আচ্ছা আচ্ছা। প্রিন্ট করছে ওই ভ্যালুটা নিয়ে যাবে, যে দেখবে 1 প্লাস 1, তাহলে হুম এখন হুম নতুন ভ্যালু আয়ের কত হয়ে গেল? 1 নাকি 2? হুম। দুই হয়ে গেছে এখন, হ্যাঁ, নতুন এবারে হলো। এইখানে কন্ডিশনটা চেক করবে কিন্তু 1 দিয়ে না, নতুন ভ্যালু 2 দিয়ে। এন্ড দেখবে যে আচ্ছা 2 এর আচ্ছা। থেকে 5 মানে সমান অথবা ছোট কিনা। হ্যাঁ, দেখতেছে যে সমান না বাট ছোট, তাহলে কন্ডিশনটা ট্রু। তাহলে সে আবার এখানে এসে আচ্ছা ভ্যালু এবার প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। এবার যে ভ্যালুটা রিসেন্টলি থেকে যাচ্ছে 2, এটা নিয়ে আবার এখানে যাবে। তাহলে এখানে যে 2 জি প্লাস স্যার। 1 3 হবে। এবার সে কন্ডিশনটা থ্রি চেক হয়ে করবে যাবে। 3 দিয়ে। কন্ডিশনটা যদি ট্রু হয় আবার সে এসে এখানে ভ্যালুটা 3 প্রিন্ট করবে। এবার তাহলে কত নিয়ে যে ইনক্রিমেন্ট করবে বলো তো, কোন ভ্যালুটা নিয়ে যাবে? থ্রি যাবে, থ্রি 3 থ্রি। নিয়ে যাবে। তাহলে 3 থ্রি প্লাস স্যার 1। নিয়ে যাবে। এবার হ্যাঁ সে 4 দিয়ে এখানে চেক করবে, দেখতেছে হ্যাঁ এইখানে 4 হলো। এবার 4 নিয়ে আবার যে 5 হলো, 5 দিয়ে চেক হ্যাঁ করবে, স্যার। এবার 5 প্রিন্ট করবে। হ্যাঁ প্রোগ্রামের কাজ কিন্তু শেষ হবে না, আরেকবার ঘুরবে। দেখো এইখানে যে হ্যাঁ। যখন বাড়ায় হলো 6, এখন সে দেখবে 6 লেস দ্যান ইকুয়াল 5, ইজ ইট ট্রু? না স্যার, ফলস। এইবার সে প্রোগ্রাম থেকে বের হবে। পরীক্ষায় অনেক সময় একটা এমসিকিউ কঠিন ভাবে দেয় যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব, লুপ কতবার আবর্তিত হবে, কয়বার কন্ডিশন চেক করবে? কন্ডিশন স্যার কিন্তু 6 বার চেক করবে।
6 বার হবে, হ্যাঁ করবে 5টা, সবাই কিন্তু চেক করবে চেক করতেছে কিন্তু 6 বার, কারণ ষষ্ঠ নাম্বার বার যে 6টা। দেখতেছে কন্ডিশনটা ফলস হচ্ছে, তখন সে লুপ অফ দা বটের ভিতরে আর ঢুকতে পারছে না, বাট সে আবর্তিত হয়েছে কিন্তু জি 6 বার। বুঝতে পারছো? 6 বার, হ্যাঁ জি স্যার বুঝতে এখন পারছি। অনেক সময় পরীক্ষায় এইটাও বলতে পারে যে তোমার এখানে ইকুয়ালটা দিল না, যদি না দিত তাহলে কত পর্যন্ত ভ্যালুটা প্রিন্ট আউট হতো বলো তো? স্যার 5 পর্যন্ত? না, না না, 4 4 পর্যন্ত প্রিন্ট হতো, কিন্তু লুপ ঘুরতো 5 বার। স্যার লুপ ঘুরতো 5 বার, পাঁচ হ্যাঁ বার তখন, কারণ এখানে উত্তরা যখন 5 বার। 5 আসতো তখন দেখতো যে 5 <5, তাহলে 5 বার চেক করলো, বাট যখন দেখলো কন্ডিশনটা ফলস হয়ে গেল তখন সে আর ঢুকবে না, তখন সে 4 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে এগুলো খেয়াল করতে হবে হ্যাঁ এমসিকিউ আসলে, যে এখানে ইকুয়াল আছে কিনা, কতবার লুপ করার কথা বলতেছে, হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল করতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ধরো এইটা তো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করলাম, তোমাকে যদি আমি বলি যে তুমি এমন একটা প্রোগ্রাম করবা যে 2 4 6 এরকম আপ টু 10 পর্যন্ত প্রিন্ট করবে, তাহলে এই প্রোগ্রামের কোথায় চেঞ্জ করতাম? 2 4 6। 2 4 6 8 10 এই ভ্যালু প্রিন্ট করবে, 1 থেকে 5 না। আচ্ছা তাহলে স্যার এখানে স্যার সমস্যা হবে স্যার যে I+2 হবে না? এখানে i I প্লাস প্লাস 2 হবে, আর আর স্যার এখানে স্যার হবে স্যার এখানে যে 2 লেস দেন অর ইকুয়াল 10, 10 হবে না? না, এখানে 2 না, এখানে i দিব আমরা, এখানে i আছে, i থাক। আচ্ছা এখানে হচ্ছে 10 দিব, হ্যাঁ 5 এর জায়গায় দিব হচ্ছে 10 10 দিব। দিয়ে দিই। আর এখানে i এর জায়গায় চেঞ্জ হবে না, এইখানে চেঞ্জ হবে। স্যার 2 হবে এখানে। হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু 2 হবে। যদি তোমার বলা হতো 2 যে হবে। ধরো 5 7 11 13, 11টা উচিত হলো না, 9 দিই, ওটাও প্রিন্ট করা যাবে, কিন্তু ওটা আবার প্রোগ্রামটা বিভিন্ন রকম হবে, হ্যাঁ ওগুলো এখনো শিখাইনি। 5 7 9 11 13, তাহলে কি করবে, প্রোগ্রামের জি কোথায় স্যার। চেঞ্জ করবা? 5 7 9 13 11। না এখানে স্যার ওই যে I সমান সমান হবে স্যার 5। হুম, তারপরে স্যার এখানে আহ এখানে স্যার আপনার হবে যে I লেস দেন ইকুয়াল স্যার হচ্ছে 30 হবে। আর 30, স্যার I ইজ ইকুয়াল টু I+3 হবে। সরি 7, আচ্ছা 2 হবে 2। 2 হবে, i ইকুয়াল টু i I প্লাস। সমান সমান I+2। তাহলে চলো এবার আমরা বাস্তবে করে দেখি। এটা তো জাস্ট আমি বললাম, চলো এবার আসলে এটা হয় কিনা। এই মনে করো তাহলে এখানে একটা ভেরিয়েবল দিলাম, দিয়ে আমাদের লুপটা আগে লিখতে হবে। তাহলে আমি বলছিলাম না যে কিছু কিছু জায়গা আছে যেখানে সেমিকলন দেওয়া যায় না, ওটা দিনে দিনে দেখতে দেখতে শিখবা। দেখো এই স্ট্রাকচারের ভিতরে কোনো সেমিকলন ছিল না, খেয়াল করছো? আমি যখন ফর লুপ শেষ করছি, ফার্স্ট ব্র্যাকেটের পরে কি কোনো সেমিকলন দিছিলাম? মনে করো এখানে 5 দিলাম, এইখানেও i ইকুয়াল টু i+1 দিলাম। আমি বলছি এই যে যখন স্টেটমেন্টটা শেষ হলো, এখানে তো সেমিকলন দেইনি, দিছি এই যে এখানে ম্যাক্সিমাম লাইনে তো এখানে আমরা সেমিকলন দিয়ে শেষ করি, এখন তো দেইনি। তার মানে কিছু লাইন আছে সেমিকলন দিয়ে শেষ করা যায় না, তার ভিতরে এটা একটা লাইন, হ্যাঁ। এটা এবার এখানে আসলাম আমরা, না স্যার দেন নাই দেন। দেইনি, হ্যাঁ কিছু জায়গা আছে দেওয়া যাবে না, এই লাইনটা ভিতরে নিয়ে যাই। কোনো কোনো রাইটার দেখবা যে এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে কেউ এই সেকেন্ড ব্র্যাকেট দিছে, কেউ এই সেকেন্ড ব্র্যাকেট দেয়নি, এন্ড কখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় আর কখন না দিলেও হয়, এটা এর আগেও একবার বলছিলাম। এই লুপের আন্ডারে যদি প্রোগ্রামের লাইন একটা থাকে, হ্যাঁ তাইলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। যখন ফর লুপের আন্ডারে প্রোগ্রামের লাইন যেমন একটাই খালি লিখছি প্রিন্টএফ, এখানে যদি একাধিক লাইন থাকতো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তার মানে যদি স্টেটমেন্টটা কম্পাউন্ড হয়, মানে মোর দ্যান ওয়ান লাইন থাকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। আর যদি লুপের আন্ডারে একটাই লাইন থাকে তাহলে জি স্যার। সেকেন্ড ব্র্যাকেটটা যেটা দিয়েছে এটা না দিলেও হবে। ঠিক আছে? এখন তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা চালাই, অনেক সময় এরকম প্রোগ্রাম করে দেওয়াই থাকবে এমসিকিউতে, হ্যাঁ তোমার বলবে এটার আউটপুটটা কত হবে।
ক খ গ ঘতে উত্তর দেওয়া থাকবে, তখন তোমার বের করতে হবে যে কোনটা আসলে হবে। তাহলে দেখো তো প্রোগ্রামটা বুঝতে পারো কিনা, আউটপুট দেখা যায়, দেখা তো যায়। এই যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা দেখাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ আউটপুট 1 থেকে 5? স্যার আচ্ছা, এখন তাহলে হ্যাঁ এটা স্পেস দিতে চাইলে যে এখানে একবার স্পেস বাড়ায় দিবা, তাহলে আউটপুট দেখো আরো দেখতে সুন্দর দেখা যাবে। এই যে 1 2 3 4 5, হ্যাঁ। আরেকটা ভাবে করতে পারো, তাহলে দেখো আমি কিছুই করি নাই, কিন্তু আমি জাস্ট এখানে এই যে পার্সেন্ট ডি এর পর এক ঘর স্পেস এইভাবে বাড়ায় দিছি স্পেস বার দিয়ে। আর আরেকটা বুদ্ধি আছে, এখানে একটা কমান্ড আছে নিউ লাইন, মানে স্ল্যাশ এন, এইটা দিলে তখন ভ্যালু গুলো এটা হরিজন্টালি না দেখা, এই যে দেখো তখন দেখতে আরো সুন্দর দেখা যাবে, বুঝছো? তাহলে এইভাবে দেখাতে পারো। স্যার বুঝতে পারছি। ওকে, এইবার তাহলে আমি যেটা বলছিলাম যে ধরো এখানে আমি 10 দিলাম, আর এখানে কন্ডিশনটা দিলাম ধরো 100, এখানে দিলাম i equal to i plus 10, তাহলে বলো তো এটার আউটপুটটা কেমন দেখাবে? কেমন স্যার এখানে দেখাবে বলো? স্যার আই প্লাস 10 আছে যে 10 20 30 করে পাবেন। ঠিক আছে, 10 20 30 40 করে এই যে দেখতে পাচ্ছ, এই যে আসছে আউটপুট, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার ঠিক আছে। অথবা তুমি চাইলে নিউ লাইন নাও দিতে পারো, এখানে জাস্ট এক ঘর স্পেস দিয়ে এইভাবে হরিজন্টালি দেখতে পারো, তাহলে 10 20 30 40 50 60 এইভাবে দেখাচ্ছে। তাহলে লুপের ও বেসিক আচ্ছা আচ্ছা কি এভাবে বুঝতে হবে। পেরেছো যে আসলে লুপ কি করতেছে, আসলে একই কাজ করতেছে বারবার। কিন্তু তুমি যদি এই লুপিংটা যদি না জানতা, মনে জি করো স্যার। তোমাকে আমি বললাম যে 10 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করো, তাহলে তোমার ভেরিয়েবল লাগতো, অনেকগুলো লাগতো। এ দিয়ে একটা ভ্যালু প্রিন্ট করতা, বি দিয়ে একটা করতা, সি দিয়ে একটা করতা, তাহলে তোমার সিরিয়ালি যদি 10 থেকে 100 পর্যন্ত করতাম বা 1 থেকে 100 পর্যন্ত করতাম, তাহলে আমার প্রোগ্রামের কমপ্লেক্সিটিটা অনেক বেড়ে যেত। মনে করো যে শিক্ষা বোর্ডের রেজাল্ট যখন বানায়, তখন মনে করো যে জি হাজার স্যার। হাজার স্টুডেন্টের রেজাল্ট বানাচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যে আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, তাহলে তো প্রোগ্রাম স্পিডটা তো অনেক বেড়ে যাবে। তখন এই সমস্যাগুলোর সমাধান কিন্তু লুপ দিয়ে করা হয়, বুঝছো? দিয়ে করা হয়। ওকে, তাহলে এটা বুঝতে পারলা, তাহলে লুপ কি একটাই আছে? আচ্ছা, তুমি চাইলে এমনও করতে পারো যে স্যার আমি তো এখানে 100 বলে দিচ্ছি, তখন 100 জি পর্যন্ত স্যার। ভ্যালু দেখাচ্ছে। আমি যদি নিজে বলে দিই 1000, তাহলে 1000 পর্যন্ত দেখাবে, 2000 তাহলে 2000 পর্যন্ত দেখাবে। তখন সিস্টেমটা কি শিখেছিলাম,